ওকে, আমি কোশ্চেনটা পেয়েছি। সো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে তোমরা নিশ্চয়ই এটা পড়ে ফেলছো, একবার অলরেডি পড়ে ফেলছো আশা করি। এখানে একদম চ্যাপ্টার 1-এ তোমাদেরকে বলা হয়েছে যে আমরা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা যে কোনো একটা রুম যেখানে আমরা কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেখানে বিভিন্ন লটস অফ অ্যাক্সিডেন্টাল ইস্যু আমরা এগুলো জানতে পারি বা জানি। কারণ আমরা জানি যে কোনো ফায়ার বার্নের সাথে, আমি নর্মালি তোমাদেরকে আগে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু বলে দিচ্ছি যে কেমিক্যাল যদি কাম ইন কন্ট্যাক্ট উইথ ফায়ার, ওই সময় দেখা যায় যে আগুন আরো অনেক মারাত্মকভাবে ছড়ায় যেতে পারে। এই ধরনের প্রবলেমগুলো আমরা প্রায় সময় এটা শুনে থাকি। বিকজ এটা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে বিভিন্ন কেমিক্যাল গুলোকে আমরা প্রপারলি কি করতে পারি না, প্রেজার্ভ বা কনজার্ভ করতে পারি না। এই জন্যই গুলোর মানে এই ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যুগুলো হয়ে থাকে। এর ফলে অনেক লটস অফ হার্মফুল থিং আমরা দেখে থাকি, যে আগুন ধরে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, পিপল মে ডাই অলসো লাইকলি দ্যাট। এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখি। এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের যে কনসেপ্টটা, আমি জাস্ট শর্টকাটে কনসেপ্টটা বলে দিলাম। এছাড়াও আমরা যখন কাজ করি, দ্যাট মিনস হোয়েন উই ডু ওয়ার্ক বাই ইউজিং দ্য ডিফারেন্ট কেমিক্যাল ইকুইপমেন্টস, আমরা যখন বিভিন্ন কেমিক্যালস গুলো নিয়ে আমরা যখন কাজ করি, তখনও কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু ঘটে যেতে পারে। এই জন্য আমরা সাধারণত ইন ইউর স্কুল, তোমরা দেখছো তোমাদের স্কুলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ল্যাব আছে, সেখানে লটস অফ কেমিক্যালস থাকে। বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবে একটু বেশি থাকে তোমরা কেমিক্যালের ইউজটা। সেখানে যদি ল্যাবরেটরি যেখানে থাকে, সেখানে যদি সেফটি রুলসটা মেনটেন করা যায়, এবং কিভাবে সেই সেফটি রুলসটা মেনটেন করে কেমিক্যাল গুলোকে প্রেজার্ভ করা যায়, কনজার্ভ করা যায়, এই ধরনের একটা প্ল্যানিং তোমাকে কি করতে বলছে, মানে পাবলিশ করতে বলছে, যে এরকম একটা প্ল্যানিং করে তুমি এটাকে প্রকাশ করো। আচ্ছা, এখন এরপরে এখান থেকে আমাদের কি কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটাও আমি অ্যাট এ টাইম শর্টকাটে বলে দিচ্ছি। যে আমরা দেখলাম যে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের যে সেফটি ইকুইপমেন্টস গুলো আমরা সেফলি কিভাবে ইউজ করব, এই ইউজ করার জন্য তোমার একটা এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে। বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্টস অর ইকুইপমেন্টস আমরা বলতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালস এর তাদের বিভিন্ন ধরনের সিম্বল আমরা ইউজ করে থাকি। চ্যাপ্টার 1-এ আমরা দেখেছি, আমরা যাবো কোশ্চেনের মধ্যে। তো এগুলো আমাদেরকে ইউজ করতে হতে পারে বা হয়ে থাকে। এছাড়াও হাউ ক্যান উই মেইনটেইন ইন সেফ ওয়েতে আমরা বিভিন্ন কেমিক্যালস গুলোকে কিভাবে ইউজ করতে পারি। আর এছাড়াও আমরা ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল ইস্যুকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমাদের এনসিডিবি বুকের হেল্প নিয়ে এই কাজটা করতে বলেছে। তো সো এটা গেল অনেক ধরনের কথা আমরা বললাম। আমি জাস্ট আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন দ্য 4 ইন্ডিকেটর or rubrics, evaluation rubrics given here, এই 4টা পয়েন্টের উপরই তোমাকে হাইলাইট দিতে হবে। যেমন আমাকে 4-এ 4 পেতে গেলে আমাকে প্রথমেই যেটার সম্পর্কে লিখতে বলা হয়েছে যে ডিফারেন্ট দ্য সেফ ইকুইপমেন্টস, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন, মানে ল্যাবরেটরিতে যে সেফ ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে তোমাকে এক্সপ্লেইন করতে বলা হয়েছে। সেগুলো আমরা কিভাবে লিখবো, এবং বলা হচ্ছে যে যদি আমরা অল ইকুইপমেন্টস আমরা এটা প্রপারলি মানে উইথ ফিগার এটাকে এক্সপ্লেইন করতে পারি, তাহলে 4 মার্কস পেতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের যে কেমিক্যালস আছে, তাদের যে সিম্বল গুলো আছে, সেই সিম্বল গুলো যদি আমরা ইউজ করতে পারি, ব্যাখ্যা করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, তাহলে আমরা 4-এ 4 পেতে পারি। থার্ড পয়েন্টে এসে বলছে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলোকে কিভাবে অ্যারেঞ্জ করা যায়, সাজানো যায়, এগুলো যদি আমরা লেবেলিং করা সহ যদি সাজানোর সিস্টেমটা আমরা মেনশন করতে পারি, এক্সপ্লেইন করতে পারি, তাহলে আমরা 4-এ 4 পেতে পারি। এছাড়াও বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক মানে কেমিক্যাল গুলো আছে, সেগুলোকে আমরা যদি কিভাবে দুর্ঘটনা এড়ানো যায়, অ্যাক্সিডেন্টাল ইস্যুগুলোকে অ্যাভয়েড করা যায়, সেগুলো যদি আমরা যথাযথভাবে মেনটেন করতে পারি, তাহলে আমরা 4-এ 4 পেতে পারি। তার মানে ইভ্যালুয়েশন রুব্রিক্সে তুমি 4-এ 1 কিভাবে পাইতে পারো, 2 কখন পাবে, 3 কখন পাবে, 4-এ 4 কখন পাবে, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে। রাইট সাইডে দেখবে ইভ্যালুয়েশন রুব্রিক্সে 4টা পয়েন্ট দেওয়া আছে। এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা এবার সরাসরি চলে যাচ্ছি ধারণা নেওয়ার পর, কোশ্চেনের ধারণা নেওয়ার পর আমরা চলে যাচ্ছি যে একেবারে কোশ্চেনের স্টার্টিং থেকে। যদি আমরা যাই, আমাদের ফার্স্ট পার্টে আমাদেরকে বলেছে যে আমরা যে সেফটি যে ইকুইপমেন্টস গুলো আছে বা সেফটি যে রুল বা প্রিন্সিপাল গুলো আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা একেবারেই তোমাদের বই থেকেও কিন্তু তোমরা এটা একটা ধারণা নিতে পারো। তোমরা এখানে একদম
সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি ইন দ্য কেমিক্যালস, পেজ নাম্বার 11 and 12। তোমরা এখান থেকেও একটা ধারণা নিতে পারো, বাট আমি তোমাদেরকে একটু এখানে এক্সপ্লেন করে দিচ্ছি যে আমরা যখন হেডলাইন টপিকস ট্যাবে যাব তখন আমরা এখানে লিখব যে এক্সপ্লেনেশন অফ আমরা হেডলাইন পয়েন্টস এ যাচ্ছি। এক্সপ্লেনেশন অফ এখানে আমরা বলে দেওয়া হচ্ছে সেফটি মেজার, সেফটি মেজার্স ইন ল্যাবরেটরি এই ল্যাবরেটরিতে আমরা সেফটি মেজার্স গুলো যখন ইউজ করব তখন এগুলো আমাদেরকে একটু এক লাইন দুই লাইন এখানে লিখতে হবে যে টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট একটা ইস্যু দিয়ে তোমাকে হাইলাইট করে একটু লিখতে হবে যে অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট আমরা ল্যাবরেটরিতে সেফটি মেজার্স ফলো করতে পারি উইথ ইউজিং দ্য সেফটি ইকুইপমেন্টস এন্ড টুলস। তারপরে আমাদেরকে আবার আমরা দিতে পারি যে যদি সেফটি ইকুইপমেন্টস গুলোকে প্রপারলি ম্যানেজ করা যায়, সেফটি ইকুইপমেন্টস গুলোকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করা যায় তাহলেও আমরা কিন্তু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট করতে পারি। আমি পুরো সব কথাগুলো লিখে দিচ্ছি না, একটু করে হেডলাইন দিয়ে বলে দিচ্ছি, কারণ তোমাদের লেখার মানগুলো যেন একই রকম না হয় সবার। একটু করে এখানে 2-3 লাইন লিখবে যে আমরা যখন সেফটি মেজার্স ফলো করব ল্যাবরেটরির মধ্যে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি কি জানার দরকার। এখন বইয়ে তো স্পেসিফিক করে দেয়া নাই, বাট আমি কিছু পয়েন্ট এখানে দিচ্ছি। যেমন প্রথমেই যদি আমরা এখানে যাই যে তুমি নরমালি একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা যদি সেফটি ইকুইপমেন্টস বা সেফটি মেজার্স এর মধ্যে আমরা প্রথমেই ঢুকি তাহলে আমরা এখানে কি লিখবো, সেফটি মেজার্স এর ভিতরে আমরা প্রথমেই মনে করো লিখলাম যে অ্যাপ্রন, একটা পয়েন্ট লিখলাম যে অ্যাপ্রনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ্রনস আমরা অ্যাপ্রনটা আমাদেরকে কি করতে হবে, ওয়্যার করতে হবে। যদি আমরা জানি যে অফকোর্স এটাকে আমাকে মেনটেন করতে হবে টু ওয়্যার অ্যাপ্রন অর ল্যাব কোট, আরেকটা নাম আছে ল্যাব কোট, একটা ল্যাব কোট আছে। অ্যাপ্রন অথবা ল্যাব কোট আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে বিফোর এন্টারিং ইনটু ল্যাবরেটরি বা ল্যাব, আমি শর্টকাটে লিখলাম। আমাদেরকে অ্যাপ্রনটা সবার আগে পড়তেই হবে ফর সেফটি মেইনটেইন এটার জন্য। ওকে, সো এখানে একটা জিনিস আরেকটা জিনিস মনে করতে, শুধু অ্যাপ্রন পড়লে হবে না, হ্যাঁ, এটাকে আমার কি ধরনের জিনিস দিয়ে তৈরি করতে হবে। আমরা যদি সাধারণত দেখে থাকি যে প্রপারলি উইথ মেইনটেইনিং দ্য কটন ফাইবার টু ইউজ, কটন ফ্যাব্রিক বলা হয় এটাকে, ফ্যাব্রিক অ্যাপ্রন বেটার, বাট এখানে একটা বেটার টু ইউজ, তুমি এই পয়েন্টগুলো একটু নোট আউট রাখতে পারো। এছাড়া আরেকটা জিনিস তুমি এখানে অ্যাড করতে পারো যে ডোন্ট কাম ইন কন্টাক্ট, হ্যাঁ, ডোন্ট কাম ইন কন্টাক্ট উইথ বুনশেন বার্নার অর স্প্রিট ল্যাম্প, ইউ ক্যান রাইট বুনশেন বার্নার, মানে লাইট বা আগুনের কাছে আসা যাবে না। যদিও আমি সেফটি রুলস বা সেফটি ইকুইপমেন্টস গুলোর ইউজেস গুলো আমি এখানে দেখাচ্ছি, তারপরও আমাকে এখানে কি করা যাবে না, এখানে আমাদের পুরোপুরি কামিং কন্টাক্ট, ফায়ারের কামিং কন্টাক্টে আসা যাবে না। খেয়াল করো, আমি আবারও তোমাদেরকে বলছি যে আমাদেরকে প্রথম কোশ্চেনে বা প্রথম পয়েন্টটাতে আমাদেরকে এখানে মেনশন করতে বলা হয়েছে যে ওকে হু উইল ইউজ all the safety measures what we mentioned with figure। খেয়াল করছো, এই জিনিসগুলো অনেকে খেয়াল করে না যে ইভালুয়েশন রুব্রিক্সে কি লিখলে তুমি 4-এ 4 পাবে। শুধু নরমালি লিখলে এই কয়েকটা পয়েন্ট লিখলে হলো এটা আমরা সেফটি রুল মেনটেন করলাম, কটন ফেব্রিক ইউজ করলাম, ওকে, বাট আমরা বুনশেন বার্নারের কাছে গিয়ে কাজ করলাম, তাহলে তো আমার অ্যাপ্রন পুড়ে যেতে পারে বা আরেকটা অ্যাক্সিডেন্টাল ইস্যু হয়ে যেতে পারে, বাট নরমালি নট কাম ইন কন্টাক্ট। এবং এরপরে আবার বলা হচ্ছে এখানে ফিগার দেয়া আছে তোমাদের পেজ নাম্বার 12, বইয়ের পেজ নাম্বার 12-এ যে ফিগারটা দেয়া আছে এগুলো তোমার নরমালি একটা অ্যাপ্রনের জন্য যেটা প্রয়োজন, নরমালি আমরা তো
ক্লথ দেখি এমনিতে বানায়, হ্যাঁ, তুমি নর্মালি যেটা এখানে ফিগার দেওয়া আছে এই ফিগারটা একটু মেনটেন করলেই হয়ে যাবে। যে এখানে অ্যাপ্রনের যে ফিগারটা দেয়া আছে নর্মালি, আমি তো এখানে জাস্ট একটু দেখানোর জন্য দিলাম। তোমাদের ফিগার দেয়া আছে, বেটার টু সি এন্ড ড্র দ্যাট ওয়ান, বেটার টু ড্র। ওকে, এটা একটা তুমি অ্যাপ্রন একটা ইয়া করে নিবা, হ্যাঁ, তোমার মতো করে তুমি একটু ইউটিলাইজ করে নিবা একটা অ্যাপ্রন। আমি জাস্ট একটু দেখালাম আর কি, বই থেকে আরো সুন্দর করে বেটার টু ড্র ইন পেজ নাম্বার 12 নিবা। তাহলে ফিগার শো বলছে অনেকেই ফিগার দিবে না, নর্মালি লিখবে, বাট আমাদের এভালুয়েশন রুব্রিক্সে স্পেসিফিক করে বলে দিয়েছে তুমি 4 পেতে গেলে তোমাকে এই ফিগার সহ এটাকে মেনটেন বা মেনশন করতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি, একটা পয়েন্ট আমরা এখানে লিখলাম। এরপরে আমরা গেলাম এখানে সেফটি গগলস, আরেকটা সেফটি মেজার্স এর আরেকটা ইকুইপমেন্টস বা টুলস। এবার পরেরটাতে যাই, সেকেন্ড ওয়ান, সেফটি গগলস। তাহলে সেফটি গগলস নিয়ে আমি এবার একটু লিখে ফেলি। লিখলাম সেফটি গগলস হচ্ছে আমাদের আরেকটা মেজার, আমি লিখেছি এখানে টু ইউজ সেফটি গগলস ডিউরিং দ্য ওয়ার্কিং টাইম ইনসাইড দ্য ল্যাবে যখন আমরা কাজ করব। এছাড়াও ওয়ার্কিং বিসাইড ফায়ার, when we work beside the fire, it will be protective part for doing that type of activities or working part. এবং পয়জনাস স্মোক টু অ্যাভয়েড, মানে এখান থেকে আমরা পয়জনাস স্মোককে যদি অ্যাভয়েড করতে চাই, চোখ দিয়ে চোখ জ্বালাপোড়া করতেছে, ধোঁয়া উঠে গেছে, হ্যাঁ, লাইকলি দ্যাট এই ধরনের স্মোক গুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সেফটি গগলসটা ইউজ করতে হবে। এবং সিমিলারলি তোমরা সেফটি গগলস এর ফিগার সেম থিং, পেজ নাম্বার 12 ফিগার আছে এখানে, এই ফিগারটা তোমরা পেজ নাম্বার 12 থেকে সেফটি গগলস এর ফিগারটা ইউজ করবা বা ড্র করবা, ওখানে দেয়া আছে, ওইটা দেখে ওইটা হুবহু করলেই হয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পারলে। এরপরে সেফটি রুলসটা আছে বা সেফটি মেজার্সটা আছে, আমরা ইউজ করলাম হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভসটা আমরা বললাম টু অ্যাভয়েড টাচিং কেমিক্যালস ডিরেক্টলি উইথ হ্যান্ড। আমরা কেমিক্যাল গুলোকে টাচিং এর ক্ষেত্রে ডিরেক্টলি হাত দিয়ে যেন ধরতে না হয়। টু সেভ দ্য স্কিন অফ হ্যান্ড স্কিন, যেটা হ্যান্ড স্কিনটাকে আমাদের প্রোটেক্ট করার জন্য। এছাড়া টু ক্যারি এনি কেমিক্যালস উইদাউট অ্যাক্সিডেন্টাল ইস্যু, আমরা যদি ক্যারি করি তাহলে হ্যান্ড গ্লাভস এর উপর দিয়েই যাবে। সো এইটা একটা আমাদের জন্য বেস্ট একটা ওয়ে যে আমরা এটা ইউজ করতে পারছি, এভাবে আমরা ইউজ করতে পারি। নাম্বার 4 সেফটি মেজার্স বা ইকুইপস আমরা দেখলাম, সেটি হচ্ছে ওয়ারিং মাস্ক। এই যে এখানে সেফটি মেজার্স, মাস্ক হচ্ছে টু ওয়্যার মাস্ক, মাস্ক পরতে হবে, অ্যাভয়েড পয়জনাস গ্যাস টু এন্টার হিয়ার। মাস্ক যখন আমরা ল্যাবে কাজ করবো মাস্ক পরে ইউজ করা। এখন তো বর্তমানে ইউ নো দ্যাট দ্য কোভিড প্যান্ডেমিক ইজ অলসো হ্যাভিং আ ভেরি টাফেস্ট টাইম, মেক আস দ্যাট উই ক্যানট মুভ প্রপারলি হিয়ার এন্ড দেয়ার উইদাউট ওয়ারিং মাস্ক। আমরা মাস্ক ছাড়া কিন্তু সেখানে মুভ করতে পারতেছি না। ল্যাবে কাজ করতে গেলে তো বিভিন্ন কেমিক্যালস এর কাম ইন কন্ট্যাক্টে এসে বিভিন্ন ধরনের পয়জনাস সাবস্টেন্স আমাদের এন্টার করতে পারে, এগুলো ইউজ করা। এছাড়াও শুধুমাত্র কোভিড এর জন্য না, ল্যাবে মাস্ক পরাটা বেশ ভালো ফর অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্টাল ইস্যুস। এবং আমাদের ফেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাসিড দিয়ে কাজ করছি, অ্যাসিডটা এসে আমার মুখে লেগে যেতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে, কেমিক্যাল পড়তেছে। মাস্কটাও কিন্তু অনেকটা এই ক্ষেত্রে প্রোটেক্টিভ পার্ট হিসেবে কাজ করতে পারে। সো দিস ইজ দ্য ফার্স্ট হেডলাইন পয়েন্ট অ্যাবাউট টু নো দ্য এক্সপ্লেনেশন অফ সেফটি মেজার্স ইন ল্যাবরেটরি। এর পরের পয়েন্টটাতে আমরা যাচ্ছি, চলো। সেকেন্ড কোশ্চেনটা আমাদেরকে বলেছে যে আমার ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সের সাইন গুলো মেনশন করে ড্রয়িং ফিগার করতে হবে এবং তাদের এক্সপ্লেনেশন দিতে হবে। এত সহজ, বইয়ে তো অনেক কিছু দেয়া আছে, এত সুন্দর করে সবগুলো যদি বইয়েরটাই পুরাটাই কপি করে দেই তাহলে তো আর অ্যাসাইনমেন্ট হলো না, তাহলে ইনোভেশনটা কোথায় আসলো? ইনোভেশনের জন্য আমি তোমাদেরকে একটু হেল্প করি। যেমন মনে করো আমি এখানে একদিকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, আমাদের বইয়ে যে সিম্বল গুলো আছে সেগুলোই আমরা লিখবো। এখান থেকে আমরা কেমিক্যাল সাবস্টেন্সের সাইন এবং তাদের যে এক্সপ্লেনেশন আছে, এই এক্সপ্লেনেশন কথাটা এখানে আমরা লিখবো। আমাদের বইয়ে রিস্ক, আইডেন্টিফাইং রিস্ক লেখা আছে, ওকে ফাইন। তাহলে সাইন, আমি একটা সাইন মনে করো প্রথমে এরকম একটা সাইন দিলাম, কথার কথা আমি এখানে একটা ফিগার ড্র করলাম এবং এখান থেকে আমি এইরকম বিভিন্ন অংশ এখানে এভাবে গিয়েছে। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ফার্স্ট সিম্বল এবং এটাকে আমরা নাম দিলাম যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এটা আরেকটু সুন্দর করে করার জন্য আগে সাইন, তারপরে নেম আমরা লিখতে পারি যে এটার নাম কি, নেম অফ সাবস্টেন্স, কোন সাবস্টেন্সটাকে, এটা হচ্ছে তোমার ইনোভেশন, মানে তুমি তোমার মতো করে লিখতে পারো। এটা মনে করো এক্সপ্লোসিভস,
হ্যাঁ, বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স আমরা লিখলাম, নেম লিখলাম, এক্সপ্লোসিভ সাবস্টেন্স লিখলাম। এবার এক্সপ্লেনেশন আমরা কি লিখবো? দেখো বইয়ে কিন্তু অনেক কিছু, আমি বইয়ে দেখতেছি যে অনেক কিছু দেয়া আছে। আমি 3টা ফরম্যাটে লিখবো, অনলি 3 ফরম্যাট ফর ইউজিং টু এক্সপ্লেইন দিস ইচ এন্ড এভরি সাবস্টেন্স উইথ মেনশনিং দেয়ার সাইন এন্ড ইউজিং দ্য ডিফারেন্ট ফিগার। ওকে, তাহলে আমরা কি 3টা পয়েন্টে লিখবো? একটা পয়েন্টে লিখবো যে এর এক্সাম্পল গুলো কি, এক্সপ্লোসিভ সাবস্টেন্স কোনগুলো। যেমন আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমাদেরকে বইয়ে আছে ওই ফরম্যাটেই করবা। টিএনটি একটা এক্সাম্পল, ট্রাইনাইট্রোক্লোরিন, পুরোটা না লিখলেও সমস্যা নেই। অর্গানিক পারঅক্সাইড, অর্গানিক পারঅক্সাইড, এগুলো হচ্ছে আমার আগে যে এই এক্সপ্লোসিভ সাবস্টেন্স গুলো কি কি আছে। তারপরে আছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। তাহলে আমরা সবগুলো সাইন গুলোর ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে আগে সাইন দিব, নামটা লিখবো, তারপর আগে এক্সপ্লেনেশনের জন্য প্রথমে কি কি সাবস্টেন্স গুলোকে এক্সপ্লোসিভ সাবস্টেন্স আমরা বলছি সেটাকে আমরা এখানে আগে নিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে নেওয়ার পর এরপর এটার হার্মফুল ইফেক্ট কি এবং এটাকে প্রিভেন্ট কি করা যায়, এগুলো এগুলো কি কি প্রবলেম ক্রিয়েট করে। দেখো যে ফ্রিকশন এন্ড ফায়ার মে কজ সিরিয়াস এক্সপ্লোশন, মানে এটা হতে পারে এগুলোর ক্ষেত্রে ফ্রিকশন, এগুলো যদি একটার সাথে একটা ফ্রিকশন হয়, ফ্রিকশন এন্ড ফায়ারের সাথে যদি এগুলো থাকে, হ্যাঁ, ফ্রিকশন এন্ড ফায়ার মে কজ সিরিয়াস এক্সপ্লোশন, মে কজ সিরিয়াস এক্সপ্লোশন, একেবারে মারাত্মক বিস্ফোরণ ঘটতে পারে এগুলো যদি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ অর উই নিড এক্সট্রিম কশন, উই নিড এক্সট্রিম caution of handling these, তুমি দেখো আমি তোমাদেরকে বলছি, তোমাদের বইয়ের পেজ নাম্বার 13, এ যে লিস্টে আছে 13 and 14, এই লিস্টের সবগুলো লিস্টের সিম্বল গুলো লিখবা, বিভিন্ন কেমিক্যাল তাদের নামগুলো লিখবা। কিন্তু বইয়ে তো এক্সপ্লেনেশন অনেকগুলো লেখা আছে, কোনগুলো লিখবো? ওটাই কি হুবহু কপি করবো? নো, ইউ উইল ফলো 3 ইম্পর্টেন্ট পয়েন্টস। ফার্স্ট অফ অল, whose are the explosive substance mentioned here, প্রত্যেকটাতেই আছে। তারপরে এই এক্সপ্লোসিভ সাবস্টেন্সটা কি ক্ষতি করতে পারে, সেখানে একটা বা দুইটা পয়েন্ট। তারপরে হাউ ক্যান উই হ্যান্ডেল দিস টাইপ অফ ইম্পর্টেন্ট এক্সপ্লোসিভ সাবস্টেন্স অর লাইকলি দ্য ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স। এই ফরম্যাটে আমি একটা এক্সাম্পল দিলাম, তোমরা সেম ফরম্যাটে এই বইয়ের যে সাইন এবং সিম্বল গুলো দেওয়া আছে ড্র করবা, লেফট সাইডে পেন্সিল দিয়ে মেনশন করবা এবং এই 3টা ফরম্যাটে লিখতে থাকবা। তাহলে এটা গেল আমাদের বি নাম্বারের আনসার। এই কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টের 3rd হেডলাইন পয়েন্টস আমরা এখানে লিখেছি, লেভেলিং অফ কেমিক্যাল সাবস্টেন্সেস এন্ড আইডিয়া অফ অ্যারেঞ্জিং দিস সাবস্টেন্স ইন ল্যাবরেটরি। কিভাবে এটা করবো, তার মধ্যে বিভিন্ন ধরনের লজিক এবং আমাদেরকে সেগুলো শো আপ করতে হবে। তাহলে আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই কিন্তু ডিরেক্টলি এগুলোকে আমরা আগেই কিন্তু এগুলো অ্যারেঞ্জ করব না বা আগেই করব না। আমরা আগে কি করব, কেমিক্যাল সাবস্টেন্স টু সেপারেট, এই হেডলাইন পয়েন্টগুলোর সাথে তোমরা আরো অ্যাড করবা কেমিক্যাল সাবস্টেন্সেস টু সেপারেট মানে কি রকম সেপারেট স্যার? ওকে, এখানে আমরা অ্যাসিড কোনগুলো, বেস কোনগুলো বা অ্যালকালি কোনগুলো, সল্ট সলিউশন কোনগুলো, পাউডার আছে কিনা বা বিভিন্ন ধরনের হার্ড ম্যাটেরিয়ালস গুলো আছে কিনা, এগুলো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি করবো, প্রথমে কেমিক্যাল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলোকে আগে সেপারেট করতে হবে। সেপারেট করে এবার আমাকে কি করতে হবে, সেপারেট করার পরেই আমি আবার এগুলোর মধ্যে আবার কনসেন্ট্রেটেড, ডাইলিউট, এই ধরনের কিছু হিসাব আছে সেগুলো আমরা করলাম, ডাইলিউট বা আদার্স করে এরপরে আমরা কি করলাম, লেভেলিং করলাম যে এটা অ্যাসিড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাউডার, সল্ট, অর এটা হচ্ছে other things or likely that any other chemical substances what we use for or different thing, hard things, soft things or metallic or anything আমরা যদি যে সাবস্টেন্স গুলো দেখবো সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সেপারেট করতে হবে, তারপর আমাদেরকে সেগুলো কি করতে হবে, লেবেলিং করতে হবে। মার্কিং মানে লেবেলিং মানে আমরা লেবেল করলাম, লেবেল মনে করলাম এ বি সি ডি বা 1 2 3 4, এইটার সাথে আমাদেরকে কি করতে হবে, ট্যাগিং করতে হবে। ট্যাগিং মানে কাগজ লাগাই দিতে হবে যে এটা হচ্ছে একটা বোতল, এই বোতলের মধ্যে আছে
অ্যাসিড, এই অ্যাসিড যুক্ত ট্যাগ লাগাই দিলাম, এবং সেটা যদি কনসেন্ট্রেটেড হয় কনসেন্ট্রেটেড লিখে দিলাম, আবার সেটা যদি স্পেসিফিক হয় H2SO4 সেটা লিখে দিলাম। মানে এইভাবে আমাদেরকে কি করতে হবে, ট্যাগিং করতে হবে। ট্যাগিং, বোতলের গায়ে ট্যাগিং করতে হবে। আগে লেবেলিং করতে হবে, যে লেবেলিং হচ্ছে অ্যাসিড হচ্ছে 26টা 50টা 1 2 3 4 5 6 7 8 9 10, বেজ হচ্ছে 13টা, হার্ট হচ্ছে 12টা। এইভাবে আমরা লেবেলিং করলাম, মার্কিং করলাম। আগে মার্কিং করে এবার ট্যাগিং করে দিলাম, লেবেলিং এর সাথে ট্যাগিং করে দিয়ে আমরা আলাদা করলাম। এগুলো আমরা আগে কি করলাম, আইডেন্টিফাই অ্যারেঞ্জিং করলাম সাবস্টেন্স গুলোকে। এবার এই অ্যারেঞ্জিং সাবস্টেন্স গুলোকে আমরা আবার কি করব, এবার আমাদেরকে পারফেক্টলি কি করতে হবে, কয়েকটা জিনিস ফলো করতে হবে। আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, এই গাইডলাইনটা ফলো করেই, এই গাইডলাইনটা ফলো করেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবা এইখান থেকে কনসেপ্টটা নিয়ে। এরপরে দেখো আমরা এর পরবর্তীতে এসে, এরপরে এসে আমরা এখানে কি করলাম, ওকে ফাইন, এবার আমরা এদিকে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জিং বেটার, দেখো কি কি জায়গায় আমরা, তোমাদের বইয়েও কিন্তু পাবে এটা। অ্যারেঞ্জিং ইন, আমরা বক্স হতে পারে, আমরা কন্টেইনারে হতে পারে, কন্টেইনার হতে পারে, আলমিরা হতে পারে, হ্যাঁ, শোকেস হতে পারে। আমরা জাস্ট ফর আইডিওলজি যে এগুলোকে আমরা কোথায় করবো, এই জায়গাগুলোতে। এবং এটা কি করতে হবে, প্রপার টেম্পারেচার মেনটেন করতে হবে। মানে একটা জিনিসকে আমরা কয়েকটা জায়গায় যে রাখবো, সেই রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রপার টেম্পারেচারটা মেনটেন করতে হবে। এমন না যে একদম বৃষ্টির পানিতে ভিজে গেল, এইরকম জায়গাগুলো আমাকে অ্যারেঞ্জ করা যাবে না। তারপরে দেখা গেল যে আগুন, উডেন কাঠের ফায়ার পাশে আমি অনেক জিনিস কেমিক্যাল এক্সপ্লোসিভ টাইপের সাবস্টেন্স গুলো রাখলাম, করা যাবে না। অ্যারেঞ্জিং করতে হবে, প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে, বক্স বক্স করতে হবে। তারপরে সেটাকে নির্দিষ্ট কর্নারে রাখতে হবে, প্লেস ইন ডিফারেন্ট কর্নার, মানে প্লেস ইন ডিফারেন্ট বক্সেস এন্ড কর্নার। বক্সেস লিখতে পারো, আবার কর্নারে লিখতে পারো। এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে যদি আমরা প্রপারলি অ্যারেঞ্জ করতে চাই সাবস্টেন্স গুলোকে। লেভেলিং করে আইডেন্টিফাই করতে গেলে আমরা খুব সহজেই এগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। এইভাবে তোমার হেডলাইন পয়েন্ট সিটাকে বইয়ের হেল্প নিয়ে তোমরা এখান থেকে সুন্দর মতো কি করবা, মানে এটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে এক্সপ্লেন করে আইডিয়া, মানে জাস্টিফাই যে হ্যাঁ এইভাবে করলে এই জিনিসটা সেফলি ইউজ করা যাবে। আমি জাস্ট তোমাদেরকে একটা গাইডলাইন দিলাম। এরপরে নাম্বার ডি, লাস্ট পয়েন্টে 4 মার্কে 4 পেতে গেলে আমাদেরকে লিখতে বলছে যে প্রোটেক্টিভ মেজার লেখো কিছু, যে প্রোটেক্টিভ মেজার আমরা ইউজ করলে টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট ইউজিং কেমিক্যাল সাবস্টেন্স। আমরা ল্যাবের মধ্যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো ইউজ করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল ইস্যু হয়, সেগুলোকে আমরা কি কি প্রোটেক্টিভ মেজার নিতে পারি। ওকে, আমরা প্রথমেই লিখতে পারি ওয়েল ভেন্টিলেশন, মানে ল্যাবের মধ্যে ওয়েল ভেন্টিলেশন, ভেন্টিলেশন ইন ল্যাব। ল্যাব ভেন্টিলেশন মানে আমরা লাইট এয়ার এগুলোর কথা বুঝাই, যে অবশ্যই এই পয়েন্টগুলো থাকবে। লাইট এয়ার, ওয়েল ভেন্টিলেশন থাকতে হবে ল্যাবের মধ্যে, একটা বিষয়টা মনে রাখতে হবে। ওকে, আমরা এখানে দিতে পারি যে ডোর সেটআপ, মানে যখন ল্যাব তৈরি করা হবে ডোর সেটআপ মোর দেন 2 or 3, মোর দেন 2 or 3। এই কথাটা কেন বলা হচ্ছে, যে আমরা অনেক অ্যাক্সিডেন্টাল ইস্যুতে লিভ করতে হতে পারে, এমার্জেন্সি লিভ হতে পারে, একটা দরজা হলে অনেক সমস্যা হবে। মানে ডোর সেটআপটা 2 এবং 3 ল্যাবের মধ্যে। আমি কিন্তু শর্টকাটে লিখছি, তোমরা এগুলো সুন্দর করে লিখবা, এর সাথে আরো অ্যাডও করবা প্রয়োজনে যেটা লাগতে হবে। এবং এখানে হচ্ছে তোমার ইয়া রাখতে হবে, মানে ওয়াটার, ইউজ ওয়াটার সাপ্লাই থাকতে হবে, ওয়াটার সাপ্লাই। এবং এই ওয়াটার সাপ্লাই না শুধু, এর অ্যাভেলেবিলিটিও থাকতে হবে, যে পানি আনা এমার্জেন্সি ভাবে অ্যাভেলেবিলিটি আমরা লিখতে পারি। অ্যাভেলেবল যেটা আছে, আমরা সবচেয়ে ওয়াটারটা যেন হিউজ আমরা পাই, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেমকে আমরা প্রোটেক্টিভ মেজার হিসেবে এই ওয়াটারটাকেও রাখতে পারি। এছাড়াও ফায়ার এক্সটিংগুইশার তো অবশ্যই, ফায়ার এক্সটিংগুইশার ল্যাবের কাছে বা পাশে বা ভিতরে রাখতে হবে। এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার আমরা এটা ইউজ করতে পারি বা রাখতে পারি বা রাখতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের তোমার ওয়েস্ট সেক্রেটরি চ্যানেল বা ওয়েস্ট সিক্রেশনটা যেন কোনোভাবেই, মানে এখান থেকে বের করে দেওয়া যায়। ওয়েস্ট, যে কোনো ধরনের ওয়েস্ট এগুলো বের করে দেওয়ার চ্যানেল থাকতে হবে, প্রপার চ্যানেল। বিভিন্ন ধরনের ওয়েস্ট ক্রিয়েট হতে পারে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এন্ট্রান্স, স্টুডেন্টস এন্ট্রান্সটাকে একটু খেয়াল রাখতে হবে, এন্ট্রান্স টু ওয়াচ আউট।
মানে আমার এখানে ধারণ ক্ষমতা 60 জন, আমি এখানে এখানে এন্ট্রি করছি 160 জন, তাহলে 60 এবং 160 সব মিলিয়ে হয়ে গেল আমার জায়গা নাই, ধাক্কাধাক্কি লেগে আমার একটা ইকুইপমেন্টস নষ্ট হয়ে গেল। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা পরবর্তীতে গিয়ে আবার দেখা যাবে যে এছাড়াও এর সাথে তুমি পরবর্তীতে আরো অনেক কিছু ইকুইপমেন্টস এর সাথে বা অন্যান্য বিভিন্ন মনে করো যে সেট আপটা এই হ্যান্ডলিং করতে হবে, ইজি হ্যান্ডলিং করতে হবে, টিচারের হেল্প নিয়ে কাজ করতে হবে, টিচার হেল্প এখানে অ্যাড করতে পারো। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বলতেছি, টিচার হেল্প তুমি নিয়ে কাজ করবে, বা যারা ডেমনস্ট্রেটর আছেন বা অ্যাসিস্ট্যান্ট আছেন ওদের হেল্প নিয়ে ডিরেক্টলি তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে। তারপরে হচ্ছে যে মনে করো কেমিক্যাল যে সাবস্টেন্স গুলো আছে, কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে ইজি বা সেফলি হ্যান্ডেল করতে হবে, সেফলি হ্যান্ডলিং করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে যে মিক্সারের ক্ষেত্রে অ্যাওয়ার উইথ মিক্সচারের ক্ষেত্রে তোমাকে একটু অ্যাওয়ার হতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখার পাশাপাশি তোমাকে তাড়াহুড়া হুলস্থুল করা যাবে না। তারপরে তুমি যে কাজগুলো করবা সেগুলো যেন সেফলি করতে পারো, একসঙ্গে 3-4 জন মিলে একটা কাজ তাড়াহুড়া করতে যাওয়া যাবে না। এই ধরনের বিষয়গুলোকে তুমি প্রোটেক্টিভ মেজার হিসেবে ইউজ করতে পারো, এবং এইভাবে যদি তুমি গুছিয়ে আরো অনেকগুলো পয়েন্ট লেখার চেষ্টা করবা টু ফাইন্ড আউট, and then you will write, and I think after then you will get the good marks and full marks even though have chance to get by this assignment of 6 week chemistry. I hope all of you understood.